আসসালামু আলাইকুম। Welcome to my class, my dear students. Identity of the teacher. I am Muhammad Rashidul Islam, Assistant Teacher English, Muslim Girls High School and College, Mymensingh. Here is my email address. Here is my mobile number. Here is my picture. Lesson information. Class 6. I will take classes for the students of class 6. Subject English grammar. I will teach on English grammar. I will talk on a grammatical term of English. এরা এখানে দেখো কতগুলো প্রতীক কতগুলো চিহ্ন দেওয়া আছে। এই চিহ্নগুলো কি? হোয়াট আর দিস সিম্বলস? এই চিহ্নগুলো কি সুপ্রিয় শিক্ষার্থীরা? পাংচুয়েশন মার্কস। এই চিহ্নগুলো হচ্ছে পাংচুয়েশন মার্কস, বিরাম চিহ্ন। টুডে আওয়ার লেসন ইজ, আজকে আমাদের পাঠ হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের আজকের পাঠ কি। আমাদের আজকের পড়া হচ্ছে পাংচুয়েশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসেও তোমাদেরকে পাংচুয়েশন করিয়েছি। তো পাংচুয়েশনের ফুল স্টপ এবং কমার ব্যবহার গত ক্লাসে পড়িয়েছি। আজকে আমি পাংচুয়েশনের যে দ্বিতীয় অংশ পার্ট 2 সেটি পড়াবো, অর্থাৎ কোলন, সেমিকোলন, এক্সক্লামেশন মার্ক, কোশ্চেন মার্ক, এগুলোর উপরে আমি আলোচনা করব আজকে। চলো আমরা আলোচনা চালিয়ে যাই। লার্নিং আউটকামস। At the end of the lesson, we will be able to identify the symbols of punctuation, apply punctuation to the sentences. Use of semicolon 1. সেমিকোলনের ব্যবহার। 1 বলতে এখানে 1 নম্বর নিয়ম, অর্থাৎ প্রথম নিয়মটিকে বোঝানো হয়েছে। আমরা এখন সেমিকোলনের ব্যবহার করব সুপ্রিয় শিক্ষার্থীরা। সেমিকোলন দেখতে এরকম, তোমরা নিশ্চয়ই জানো। এখানে দেখো খেলোয়াড়দের ছবি দেওয়া আছে। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, প্লেড ফুটবল, এনজয়েড আওয়ারসেলভস। এখানে দেখো সেমিকোলন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে এই বাক্যটিতে সেমিকোলনের ব্যবহার দেখানো হয়েছে। উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড, আমরা খেলার মাঠে গেলাম। প্লেড ফুটবল, ফুটবল খেললাম। এনজয়েড আওয়ারসেলভস, আমরা আমাদের নিজেদেরকে উপভোগ করলাম। এখানে কিন্তু সেমিকোলনের জায়গায় মূলত অ্যান্ড দেওয়ার কথা ছিল। উই ওয়েন্ট টু দি প্লেগ্রাউন্ড অ্যান্ড প্লেড ফুটবল অ্যান্ড এনজয়েড আওয়ারসেলভস। এখানে অ্যান্ড এর বদলে সেমিকোলন চিহ্নটি ব্যবহার করা হয়েছে। সেমিকোলন ইজ ইউজড টু স্টপ লঙ্গার দেন কমা। কমার চেয়ে অধিক সময় থামতে সেমিকোলন ব্যবহার করা হয়। কমার চেয়ে বেশি সময় থামার জন্য সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলনের যে ব্যবহারের রুলটি সেটি হচ্ছে, সেমিকোলন ইজ ইউজড অ্যাট দি ওমিশন অফ কনজাংশন ইন দি সেন্টেন্স। বাক্যে কনজাংশনের লোপ সাধন হলে সেই কনজাংশনের স্থলে সেমিকোলন বসে। অর্থাৎ এই যে উপরের বাক্যটিতে দেখো সেমিকোলন যেখানে ব্যবহার করা হয়েছে, এখানে মূলত কনজাংশন অ্যান্ড ব্যবহার করার কথা ছিল। কনজাংশন বসানোর কথা ছিল কিন্তু কনজাংশন বসানো হয় নাই, বা কনজাংশন বসাচ্ছি না, এরকম অবস্থায় আমরা সেই কনজাংশনের স্থলে সেমিকোলন ব্যবহার করব। অর্থাৎ রুলটি আবার আরেকবার বলছি, বাক্যে কনজাংশন এর লোপ সাধন হলে সেই কনজাংশনের স্থলে সেমিকোলন বসে। ইউজ অফ সেমিকোলন 2, সেমিকোলনের দ্বিতীয় ব্যবহার। হি হ্যাড অল দি কোয়ালিফিকেশনস, তার সকল যোগ্যতাই ছিল। ইয়েট হি ডিড নট গেট দ্য জব, এরপরেও সে চাকরিটা পায়নি। এখানে দেখো দুইজন মানুষে এখানে বসে আছে। সম্ভবত এখানে চাকরির ইন্টারভিউ, চাকরির যে সাক্ষাৎকার চাকরির জন্য, সেটা সেই সাক্ষাৎকারের ছবি এখানে দেওয়া হয়েছে। যাই হোক, দেখো এই ছবিটিতে ছবি অনুযায়ী এখানে বাক্যটি আছে, হি হ্যাড অল দি কোয়ালিফিকেশনস, তার সকল যোগ্যতাই ছিল। ইয়েট হি ডিড নট গেট দ্য জব, তারপরও সে চাকরিটি পায়নি।
সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে ইয়েট যে শব্দটি, সেই শব্দটি দ্বারা এই দুটো বাক্যাংশ যুক্ত হয়েছে এবং ইয়েটের আগে এখানে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। ইয়েট যে যুক্তকারী শব্দ, সেটি একটি কনজাংশন। এই কনজাংশনের আবার কনজাংশনের পূর্বে আবার সেমিকোলন ব্যবহার করা হয়েছে। এখানে যে দুটো বাক্যাংশ, হি হ্যাড অল দি কোয়ালিফিকেশনস, এখানে একটি বাক্যাংশ, এটা একটা পজিটিভ মানে এটা মানে পজিটিভ অর্থ প্রকাশ করছে যে তার সকল যোগ্যতাই ছিল। হি ডিড নট গেট দ্য জব, সে চাকরিটা পায় নাই, এটা আবার একটি নেগেটিভ অংশ, এখানে না সূচক অংশ বোঝানো হইতেছে। দুটি অংশ বিপরীত ধর্মী। এখানে দেখো রুলটি একটু খেয়াল করো। ইফ এ ক্লজ ইজ অ্যাডেড উইথ দেয়ার ফর, ইয়েট, দেন, হাউয়ার, so otherwise, still, nevertheless, etc., and expresses opposite meaning, semicolon is then used before those conjunctions. Therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন দ্বারা যুক্ত বাক্যাংশ বিপরীত অর্থ প্রকাশ করলে ওই কনজাংশনগুলোর পূর্বে সেমিকোলন বসে। অর্থাৎ ইয়েট কিন্তু এখানে আছে, দেখো ইয়েট দ্বারা দুইটা বাক্যাংশ যুক্ত হয়েছে এবং দুইটা বাক্যাংশ কিন্তু বিপরীত অর্থ প্রকাশ করেছে। তো এই কনজাংশনগুলো দ্বারা যুক্ত বাক্যাংশ দুটি যদি বিপরীত অর্থ প্রকাশ করে, তাহলে ওই কনজাংশনের পূর্বে আমাদেরকে সেমিকোলন ব্যবহার করতে হবে। নিশ্চয়ই সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা রুলটি বুঝতে পেরেছ। এখন আমরা কোলনের ব্যবহার করব। ইউজ অফ কোলন। কোলনটা দেখতে এরকম হয়, ওয়ান, অর্থাৎ প্রথম নিয়মটি বলুন। কোলনের প্রথম ব্যবহার, কোলন স্টপস লঙ্গার দেন সেমিকোলন। কোলন সেমিকোলন এর চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন বসে। কোলন স্টপস লঙ্গার দেন সেমিকোলন, সেমিকোলনের চেয়ে অধিক সময় বিরতি নির্দেশ করতে কোলন বসে। সেমিকোলনের চেয়ে বেশি সময় থামার জন্য আমরা কোলন ব্যবহার করি। এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে, দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস। ভয়েস দুই প্রকার, দুই ধরনের ভয়েস আছে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই সেন্টেন্সটিতে, উপরের সেন্টেন্সটিতে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস এরপরে কিন্তু কোলন ব্যবহার করা হয়েছে। এখানে মূলত উদাহরণ দেওয়া বোঝানো হয়েছে বা ব্যাখ্যা করা বোঝানো হয়েছে। পূর্বের সেন্টেন্সটি দেখো যে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, দুই ধরনের ভয়েস আছে। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, একটি হচ্ছে প্যাসিভ ভয়েস। এই যে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস, এগুলো হচ্ছে ভয়েসের প্রকার। এটা ভয়েসের প্রকারভেদের উদাহরণও বলা যেতে পারে, অথবা ভয়েসের যে প্রকারভেদ এর ব্যাখ্যা, বা এই যে দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, এই বাক্যটির এখানে ব্যাখ্যা করাও বোঝানো যেতে পারে। তাহলে আমরা কোলন এখানে ব্যবহার করেছি ভয়েসের পরে, প্রথম বাক্যাংশের পরে। দেখো রুলটি এখানে দেওয়া আছে, কোলন ইজ ইউজড বিফোর এনি কোটেশন, এক্সাম্পল অর এক্সপ্লেনেশন অ্যাবাউট দি প্রিভিয়াস সেন্টেন্স। বাংলায় রুলটি এখানে দেওয়া আছে, পূর্ববর্তী সেন্টেন্স সম্পর্কে কোনো উদ্ধৃতি, উদাহরণ অথবা ব্যাখ্যার পূর্বে কোলন বসে। দেয়ার আর টু কাইন্ডস অফ ভয়েস, এই যে সেন্টেন্সটি বা বাক্যাংশটি, এই সেন্টেন্সের বা বাক্যাংশের ব্যাখ্যা স্বরূপ এখানে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস দেখানো হয়েছে, অথবা উদাহরণ দেওয়াও আমরা ধরতে পারি। তো পূর্ববর্তী সেন্টেন্স সম্পর্কে কোনো উদ্ধৃতি, কোনো উদাহরণ অথবা ব্যাখ্যার পূর্বে কোলন বসে। এখানে উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে এখানে কোলন ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা কোলনের প্রথম ব্যবহারটি ধরতে পেরেছ। ইউজ অফ কোলন টু, আমরা কোলনের দ্বিতীয় ব্যবহার দেখব। এখানে দেখো একটি ছবি আছে, দুইজন ব্যক্তি কথা বলছে বসে। একজনের নাম কামাল, একজনের নাম জামাল। কামাল এবং জামাল কথা বলছে। কামাল বলতেছে, হোয়াই ডিড ইউ ডু দিস, তুমি কেন এটি করেছো? জামাল বলতেছে, আই হ্যাড নাথিং টু ডু, আমার করার কিছুই ছিল না। এই যে বিষয়টি, এটি একটি সংলাপ বা ডায়লগ। সংলাপ বা ডায়লগে আমরা কোলন ব্যবহার করি। এখানে রুলটি দেওয়া আছে, দেখুন, কোলন ইজ ইউজড বিটুইন দ্য নেম অফ দ্য স্পিকার অ্যান্ড হিজ স্পিচ ইন এ ড্রামা অর ডায়লগ। বাংলায় রুলটি আরেকবার বলি, নাটকে অথবা সংলাপে বক্তার নাম এবং তার বক্তব্যের মাঝখানে কোলন বসে। এখানে বক্তার নাম কামাল, বক্তব্য হচ্ছে হোয়াই ডিড ইউ ডু দিস, এটার মাঝখানে কিন্তু কোলন বসছে, দেখো। আবার দ্বিতীয় বাক্যটিতে জামাল হচ্ছে বক্তা, আই হ্যাভ নাথিং টু ডু, এটা হচ্ছে বক্তব্য। এই বক্তা এবং বক্তব্যের মাঝখানে হচ্ছে কোলন। তো নাটকে
এই জাতীয় হয় এবং সংলাপে এই জাতীয় হয়। আর এই জাতীয় ক্ষেত্রে আমরা কিন্তু সংলাপ বলতে এখানে ডায়লগ বোঝানো হয়েছে। নাটক এবং সংলাপে বা ডায়লগে এই জাতীয় ব্যাপারের ব্যবহার আছে। তো নাটকে এবং সংলাপে বক্তার নাম এবং তার বক্তব্যের মাঝখানে আমরা কোলন বসাবো। ইউজ অফ কোশ্চেন মার্ক। এই যে দেখো কোশ্চেন মার্ক বা নোট অফ ইন্টারোগেশন, এটি দেখতে এরকম। ইউজ অফ কোশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার আমরা এখন দেখব। এখানে দুইজন ব্যক্তি কথা বলতেছে। পুরুষ লোকটি বলতেছে, হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এটি একটি প্রশ্ন, এটি একটি জিজ্ঞাসা। প্রশ্ন জিজ্ঞাসা করা হলে শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। এখানে রুলটি দেখো, প্রশ্নবোধক বাক্যের শেষে কোশ্চেন মার্ক বসে। প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা কোশ্চেন মার্ক বসাবো। এই যে কোশ্চেন মার্ক, এটি প্রশ্নবোধক বাক্যের শেষে বসে, বা প্রশ্ন জিজ্ঞাসা করা হলে শেষে কোশ্চেন মার্ক বসবে। ইউজ অফ এক্সক্লামেশন মার্ক, এই যে এরকম এক্সক্লামেশন মার্ক, আশ্চর্যবোধক চিহ্ন। ইউজ অফ এক্সক্লামেশন মার্ক 1, এক্সক্লামেশন মার্কের প্রথম ব্যবহার। এখানে একটি ছবি দেওয়া আছে। ছবিতে মহিলাটি খুব দুঃখের সাথে বলছে, এলাস, হায় হায়, আই এম আন্ডার, আমার সর্বনাশ হয়েছে। এখানে মহিলাটি যে দুঃখ, সেই দুঃখের আবেগ থেকে একটি শব্দ উচ্চারিত হয়েছে, এলাস। এই এলাস হচ্ছে একটি ইন্টারজেকশন। মানুষের মনের আবেগ অনুভূতি থেকে যে সমস্ত শব্দ উচ্চারিত হয় তাকে ইন্টারজেকশন বলা হয়। এখানে এলাস হচ্ছে ইন্টারজেকশন। আর ইন্টারজেকশনের পরে আমরা নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করব। এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড আফটার অ্যান ইন্টারজেকশন। এক্সক্লামেশন মার্ক ইজ ইউজড আফটার অ্যান ইন্টারজেকশন। ইন্টারজেকশনের পরে আমরা এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। বাংলায় রুলটি হচ্ছে, ইন্টারজেকশনের পরে এক্সক্লামেশন মার্ক বসে। এখানে ইন্টারজেকশন হচ্ছে এলাস, এরপরে এক্সক্লামেশন মার্ক বসেছে। ইন্টারজেকশনের পরে এক্সক্লামেশন মার্ক বসে। ইউজ অফ এক্সক্লামেশন মার্ক 2, এক্সক্লামেশন মার্কের দ্বিতীয় ব্যবহার। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, পাখিটি কত সুন্দর। পাখিটি কতই সুন্দর। হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, এখানে বাক্যটিতে বিস্ময় প্রকাশ করা হয়েছে। যে সমস্ত বাক্য বিস্ময় প্রকাশ করে সেই সমস্ত বাক্যকে বা সেই সমস্ত সেন্টেন্সকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা হয়। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে কিন্তু এক্সক্লামেশন মার্ক ব্যবহার করা হয়। Exclamation mark is used at the end of an exclamatory sentence. Exclamatory sentence এর শেষে exclamation mark বসে। Use of inverted comma. Inverted comma আরেকটি নাম আছে। Inverted comma আরেকটি নাম হচ্ছে quotation mark. তো যাই হোক, এখানে ইনভার্টেড কমা লেখা হয়েছে। ইনভার্টেড কমার প্রথম ব্যবহার আমরা দেখব। এখানে একটি মেয়ে, একটি বাচ্চা, একটি লিটল গার্ল ঘোড়ার পিঠে শুয়ে আছে এবং সে খুব কমফোর্টেবলি, খুব আরামের সাথে শুয়ে আছে, যার কারণে সে বলছে। এখানে যে ছোট্ট বাচ্চা, ছোট্ট মেয়ে, সেই ছোট্ট মেয়ের বক্তব্য এখানে সরাসরি তুলে ধরা হয়েছে। হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ, ঘোড়ার পিঠ কতই আরামদায়ক, বা ঘোড়ার পিঠে কতই আরাম। হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ, এই যে বিষয়টি, এই যে সেন্টেন্সটি, সেই সেন্টেন্সটি বলেছে কে? সেড দ্য লিটল গার্ল, ছোট্ট বালিকাটি বলেছে। তো এখানে ছোট্ট বালিকার কথাটি সরাসরি উদ্ধৃতি করা হয়েছে, সরাসরি উদ্ধৃত করা হয়েছে। তো বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হলে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। আমরা এখানে জানি যে বক্তার কথা সরাসরি উদ্ধৃত করা হলে সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। আর ডাইরেক্ট স্পিচের মধ্যে বক্তার যে কথাটি, সেটি ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়, আর এই অংশটিকে বলা হয় রিপিটেড স্পিচ। আমরা রুলটি একটু দেখি। ইনভার্টেড কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য রিপিটেড স্পিচ ইন ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট ন্যারেশন। স্পিচ এবং ন্যারেশন একই, সুপ্রিয় শিক্ষার্থীরা। ইনভার্টেড কমা ইজ ইউজড বিফোর অ্যান্ড আফটার দ্য রিপিটেড স্পিচ ইন ডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনে রিপিটেড স্পিচ এর আগে ও পরে ইনভার্টেড কমা বসে। ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে এই সম্পূর্ণ বিষয়টা। হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ,
সেই দ্য লিটল গার্ল এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর সেখানেও রিপোর্টেড স্পিচ আছে। রিপোর্টেড স্পিচ হচ্ছে বক্তার যে কথা সেটি, বক্তা অর্থাৎ ছোট্ট মেয়েটি বক্তব্য হচ্ছে হাউ কমফোর্টেবল দ্য হর্সব্যাক ইজ। এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর এই রিপোর্টেড স্পিচ এর আগে এবং পরে ইনভার্টেড কমা বসানো হয়। রিপোর্টেড স্পিচের আগে এবং পরে ইনভার্টেড কমা বসানো হয়। ইউজ অফ ইনভার্টেড কমা টু, ইনভার্টেড কমার দ্বিতীয় ব্যবহার। চলো আমরা ইনভার্টেড কমার দ্বিতীয় ব্যবহার দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে একটি ছবি দেওয়া আছে, ছবিটি উইলিয়াম শেক্সপিয়ারের। উইলিয়াম শেক্সপিয়ার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক। হ্যামলেট শেক্সপিয়ারের লেখা, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটি নাটক হচ্ছে হ্যামলেট। হ্যামলেট উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। আর এই হ্যামলেট নাটকের নামটি কিন্তু ইনভার্টেড কমার ভিতরে ব্যবহার করা হয়েছে। এখানে রুল হচ্ছে ইনভার্টেড কমা ইজ ইউজ টু কোট দ্য নেম অফ এ বুক, পোয়েম, নোভেল, ড্রামা আর স্টোরি। বাংলায় রুলটি আরেকবার বললে হবে, কোনো বই, কবিতা, উপন্যাস, নাটক বা গল্পের নাম উদ্ধৃত করতে ইনভার্টেড কমা বসে। তো এখানে হ্যামলেট একটি নাটকের নাম, এটা দুপাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। এরকম বই, বইয়ের নাম, কবিতার নাম, উপন্যাসের নাম, নাটকের নাম বা গল্পের নাম এগুলো ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। ইউজ অফ সিঙ্গেল কোটেশন অর সিঙ্গেল ইনভার্টেড কমা। তো ইনভার্টেড কমা কিন্তু সিঙ্গেলও হতে পারে, একটি একটি করে ব্যবহার করা হয়। তো সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল কোটেশন এর ব্যবহার আমরা এখন দেখব। হোয়াই ডু উই ইউজ হোয়াট, আমরা হোয়াট কেন ব্যবহার করি? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে কোনো কোশ্চেন করিনি, কোনো প্রশ্ন করিনি। আসলে এখানে একটি বাক্য বোঝানো হয়েছে, আর এই বাক্যের মধ্যে হোয়াট একটি শব্দ যেটি আমরা বিশেষভাবে ব্যবহার করেছি, আর এজন্য এখানে কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে। এবং এই সেন্টেন্সের এই প্রশ্নবোধক বাক্যটির উত্তর বা আনসারটাও, আনসারের মধ্যে হোয়াট শব্দটি ইউজ করা হয়েছে। দেখো, উই ইউজ হোয়াট টু মেক অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড টু জয়েন টু সেন্টেন্সেস। আমরা হোয়াট ব্যবহার করি প্রশ্নবোধক বাক্যে এবং দুইটা বাক্যকে যুক্ত করার জন্য। তো যাই হোক, এই সেন্টেন্সটি আসলে মূল কথা নয়, এই সেন্টেন্সের মধ্যে হোয়াট এর ব্যবহারটি আমরা লক্ষ্য করি এবং উপরের সেন্টেন্সটিতে হোয়াট এর ব্যবহার লক্ষ্য করি। এই হোয়াই ডু ইউ, হোয়াই ডু উই ইউজ হোয়াট, এখানে হোয়াটকে আমরা বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষভাবে ব্যবহার করছি, আর এই কারণে আমরা হোয়াটকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। আর এখানে উই ইউজ হোয়াট, আমরা হোয়াট ব্যবহার করি, অর্থাৎ হোয়াটটাকে আমরা বিশেষভাবে দেখানোর জন্য, বিশেষভাবে বোঝানোর জন্য আমরা কিন্তু হোয়াট শব্দটি সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। আমাদের রুলটি এখানে দেওয়া আছে, দেখো, সিঙ্গেল কোটেশন ইজ ইউজ টু মেনশন এ ওয়ার্ড স্পেশালি ইন এ সেন্টেন্স। বাক্যে কোনো শব্দকে বিশেষভাবে উল্লেখ করতে সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়। ইউজ অফ অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি দেখতে এরকম। তো আমরা এখন অ্যাপোস্ট্রফি এর ব্যবহার দেখব সুপ্রিয় শিক্ষার্থীরা। এখানে একটি ছবি দেওয়া আছে, ছবির ছেলেটির নাম হচ্ছে জিশান এবং জিশানের হাতে বই আছে। জিশান বুক, দুইটা ওয়ার্ড। তো দুইটা ওয়ার্ড কিন্তু এখানে আমরা পসেসিভের মাধ্যমে যুক্ত করছি। পসেসিভ হচ্ছে মালিকানা সূচক বা একটি কেস, মালিকানা বোঝায়। যেমন কার, কার দিয়ে প্রশ্ন করলে পসেসিভ পাওয়া যায়, কার, আমার, তোমার, তার, তাদের, তোমাদের, তোদের। জিশানের, অর্থাৎ জিশানের বই, জিশানস বুক। এখানে জিশানস হচ্ছে পসেসিভ, পসেসিভ কেস। পসেসিভ কেসে কোনো নাউন এর পসেসিভ করার জন্য অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয় এবং এরপরে অ্যাজ ব্যবহার করা হয়। তাহলে আমরা বলতে পারি পসেসিভ কেসে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। জিশানের বই, জিশানস বুক। এখানে আরেকটি ছবি দেওয়া আছে কলমের। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। এখানে বাক্যটিতে আই হ্যাভ, এই আই হ্যাভকে যদি আমি সংক্ষিপ্ত করি তাহলে হবে আই এম। হ্যাভের শুধু ভিই এখানে চলে আসছে এবং সংক্ষিপ্ত হয়ে গেছে। আর এই সংক্ষিপ্ত করার জন্য আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করেছি। আর এই সংক্ষিপ্ত করাকে কন্ট্রাকশন ফর্ম বলা হয়, সংক্ষিপ্তকরণ। আই হ্যাভ সংক্ষিপ্ত করা হয়েছে। এই সংক্ষিপ্ত অবস্থায় সংক্ষিপ্ত করার ক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। আমরা অ্যাপোস্ট্রফি যেমন ডোন্ট, ডাজন্ট, হ্যাভন্ট, আই হ্যাভ, এরকম ক্ষেত্রে আমরা
অ্যাপোস্ট্রফি ব্যবহার করি। অ্যাপোস্ট্রফি ইজ ইউজড ইন পসেসিভ কেস অ্যান্ড অ্যাজ কন্ট্রাকশন ফর্ম। বাংলায় যদি উল্টি বলি, পসেসিভ কেস এ এবং শব্দ সংক্ষেপণে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। এখানে আমরা হাইফেনের ব্যবহার দেখব, ইউজ অফ হাইফেন। এখানে তিনটি শব্দ আছে, ফাদার ইন ল। তিনটি শব্দকে আমরা একসাথে যুক্ত করে আমরা একটি শব্দ তৈরি করব। এখানে দেখো একটি ছবি দেওয়া আছে, ছবিটি নিশ্চয়ই কোনো কারো শ্বশুর। আমরা এই ফাদার ইন ল এই তিনটি শব্দ ব্যবহার করে এই শ্বশুর ইংরেজি বানাবো। ফাদার অর্থ হচ্ছে বাবা, ইন মানে হচ্ছে মধ্যে, ল অর্থ হচ্ছে আইন। কিন্তু আমরা তিনটি শব্দ যদি একসাথে যুক্ত করি তাহলে কিন্তু একটি নতুন শব্দ হবে, সেটির অর্থ হবে শ্বশুর, ফাদার ইন ল। কিন্তু আমরা লিখবো কিভাবে? আমরা কি এভাবে লিখবো ফাদার ইন ল? দুঃখিত সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এইভাবে লিখবো না, আমরা হাইফেন ব্যবহার করে লিখবো ফাদার ইন ল। আর হাইফেন ব্যবহার করে যে নতুন শব্দ, কতগুলো শব্দ হাইফেন দ্বারা যুক্ত হয়ে যে নতুন শব্দটি গঠন হলো সেটাকে আমরা বলছি কম্পাউন্ড ওয়ার্ড, যৌগিক শব্দ। আর এই সমস্ত যৌগিক শব্দের মধ্যে আমরা হাইফেন ব্যবহার করে থাকি। হাইফেনের আমরা আরও একটি ব্যবহার দেখব, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। এখানে একটি প্যাসেজ আছে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজটিতে দেখো, বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি, মোস্ট অফ দ্য পিপল অফ দ্য কান্ট্রি আর ফার্মার্স, দে আর পুয়ার, দে ডোন্ট নো দ্য সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন। সুপ্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় লাইনের মধ্যে যে শেষ শব্দ সায়েন্টিফিক, শেষ শব্দটি এখানে আটেনি, অর্থাৎ ধরেনি, যার কারণে সায়েন পর্যন্ত লেখা হয়েছে এবং হাইফেন দিয়ে টিফিক নিচে লেখা হয়েছে। সায়েন্টিফিক বাক্যটি শেষ শব্দ, একটা লাইনের শেষ শব্দ এবং এটি ভেঙে গেছে, যার কারণে হাইফেন ব্যবহার করা হয়েছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করতে পারি। তো হাইফেন ব্যবহার করার যে রুলটি সেটি হচ্ছে, হাইফেন ইজ ইউজ টু জয়েন ডিফারেন্ট পার্টস অফ এ কম্পাউন্ড ওয়ার্ড অ্যান্ড টু মেনশন দ্য রেস্ট পার্ট অফ দ্য লাস্ট ওয়ার্ড অফ এ লাইন বিলো ইন রাইটিং। বাংলায় যদি বলি, কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে এবং লেখার সময় লাইনের শেষ শব্দের বাকি অংশের নিচে অবস্থান বোঝাতে হাইফেন ব্যবহার করা হয়। আরেকবার পড়ছি, কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে, কম্পাউন্ড ওয়ার্ডের বিভিন্ন অংশ যুক্ত করতে এবং লেখার সময় লাইনের শেষ শব্দের বাকি অংশের নিচে অবস্থান, লেখার সময় লাইনের শেষ শব্দের বাকি অংশের নিচে অবস্থান বোঝাতে আমরা হাইফেন ব্যবহার করে থাকি সুপ্রিয় শিক্ষার্থীরা। ইউজ অফ ড্যাশ, আমরা ড্যাশের ব্যবহার দেখব। এখানে তিনটি সেন্টেন্স দেয়া আছে। প্রথম সেন্টেন্সটি, ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবারও শিশু হয়ে যেতাম, বাচ্চা হয়ে যেতাম। লেট বাইগনস বি বাইগনস, অতীত ভুলে যাই, অতীতকে ভুলে যাই। অর্থাৎ এখানে একটি ভাব, প্রথম বাক্যের, এখানে বাক্যের দুটি অংশ, প্রথম অংশে একটি ভাব আছে, ইফ আই ওয়ার এ চাইল্ড অ্যাগেইন, আমি যদি আবারও শিশু হয়ে যেতাম, বাচ্চা হয়ে যেতাম, এখানে একটি ভাব। কিন্তু পরবর্তীতে সে মানে তার বাক্যটির ভাব চেঞ্জ হয়ে, না আমি কেন অতীতের কথা চিন্তা করছি, অতীতের কথা কেন চিন্তা করছি, অতীতকে ভুলে যাই। তো এখানে ভাবের পরিবর্তন বোঝানো হয়েছে এবং মাঝখানে কিন্তু হাইফেন ব্যবহার করা হয়েছে, সরি ড্যাশ ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় বাক্যটিতে, দ্য ম্যান টোল্ড দ্য স্টোরি, ছেলেটি লোকটি গল্পটি বলল। এখানে মাঝখানের অংশটা তুমি উচ্চারণ না করি, মাঝখানের অংশটি যদি আমি না পড়ি তাহলে দেখো বাক্যটি কি দাঁড়ায়, দ্য ম্যান টোল্ড দ্য স্টোরি দ্যাট ব্রট সাফারিংস টু হিম। লোকটি গল্পটি বলল, যে গল্পটি তার জন্য দুঃখ বয়ে এনেছিল, ভোগান্তি বয়ে এনেছিল। কিন্তু এই সেন্টেন্সটিতে একটি অসঙ্গতিপূর্ণ অংশ ঢুকে গেছে, অ্যান্ড রিপেন্টেড অ্যাজ হি টোল্ড ইট। আর এই যে অসংলগ্ন অংশ বা অসঙ্গতিপূর্ণ অংশ, সেই অংশটি বাক্যের মাঝখানে ঢুকে যাওয়ার কারণে এই অসঙ্গতিপূর্ণ অংশের দুপাশে কিন্তু হাইফেন ব্যবহার করা হয়েছে। এখন বাক্যটির অর্থ দাঁড়ায়, দ্য ম্যান টোল্ড দ্য স্টোরি, লোকটি গল্পটি বলল, অ্যান্ড রিপেন্টেড অ্যাজ ইট টোল্ড ইট, এবং সে যেহেতু এটি বলেছে এই জন্য সে অনুতাপ করলো, অনুশোচনা করলো, দ্যাট ব্রট সাফারিংস টু হিম, এবং এই গল্পটিতে বা এই গল্পটি তাকে এই গল্পটিতে সে তাকে ভুগতে হয়েছে, এই গল্পটিতে তাকে ভুগতে হয়েছে, অথবা এই গল্পটি তার জন্য ভোগান্তির ছিল। তো আমরা হাইফেনের সরি ড্যাশের দ্বিতীয় ব্যবহার দেখলাম। ড্যাশের আরো একটি ব্যবহার আছে, হি গট মেনি থিংস, সে অনেক জিনিস পেল। কি কি জিনিস পেল?
ল্যান্ড, ফার্নিচার এটসেট্রা। জমি পেল, আসবাবপত্র পেল ইত্যাদি। হি গট মেনি থিংস, সে অনেক জিনিস পেল। অনেক জিনিস কি কি? এই জিনিসগুলো কিন্তু ওই মেনি থিংসের পরেই বসানো হয়েছে ব্যাখ্যা স্বরূপ। মেনি থিংসের ব্যাখ্যা স্বরূপ। এরকমভাবে কোনো শব্দ বা শব্দসমূহের ব্যাখ্যা স্বরূপ যদি পাশেই সব ওই ব্যাখ্যার শব্দগুলো বসানো হয়, আর এরকম বসানোর অবস্থাকে বলা হয় ওয়ার্ডস ইন অ্যাপোজিশন। আর আমরা এই ওয়ার্ডস ইন অ্যাপোজিশনের পূর্বে কিন্তু ড্যাশ বসাই। ড্যাশ আমরা বসানো হয় এরকম ক্ষেত্রে। আমরা রুলটি আরেকবার মানে ইংরেজিতে দেখি। ড্যাশ ইজ ইউজ টু মিন সাডেন চেঞ্জ অফ থিঙ্কিং অর আইডিয়া, টু এন্টার এনি অ্যানোমালাস পার্ট ইন এ সেন্টেন্স অ্যান্ড বিফোর ওয়ার্ডস ইন অ্যাপোজিশন। চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন বোঝাতে, চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন বোঝাতে বাক্যের মধ্যে বাক্যের মধ্যে অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত করতে অ্যান্ড ওয়ার্ডস ইন অ্যাপোজিশন এর পূর্বে ড্যাশ বসে। ওয়ার্ডস ইন অ্যাপোজিশনের পূর্বেও ড্যাশ বসে। চিন্তায় বা ভাবে হঠাৎ পরিবর্তন বোঝাতে, বাক্যের মধ্যে অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত করতে এবং ওয়ার্ডস ইন অ্যাপোজিশনের পূর্বে ড্যাশ বসে। এখানে হঠাৎ ভাবের হঠাৎ পরিবর্তন বোঝানো হয়েছে, এখানে বাক্যের মধ্যে অসঙ্গতিপূর্ণ অংশ যুক্ত হয়েছে, আর এখানে ওয়ার্ডস ইন অ্যাপোজিশন দেখানো হয়েছে। ইউজ অফ ব্র্যাকেটস, ব্র্যাকেটের ব্যবহার। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেখানো হয়েছে। এখানে একটি ছেলের ছবি আছে, যে ছেলেটির কোনো দুঃখ মনে। এই ছেলেটির নাম হচ্ছে রাহুল। দাস নেচার টুক রাহুলস এভরিথিং। ছিনতাইকারী রাহুলের সবকিছুই নিয়ে গেছে। পরবর্তীতে ব্র্যাকেটে এই বাক্যের পরবর্তীতে আরেকটি অংশ আছে ব্র্যাকেটে, যেটি দেওয়া হয়েছে রাহুল হ্যাড 20,000 টাকা উইথ হিম। রাহুলের তার সাথে 20,000 টাকা ছিল। এই যে ব্র্যাকেটের মধ্যে অংশটি, এটি মূলত এভরিথিংকে ব্যাখ্যা করা হয়েছে। এভরিথিং, ছিনতাইকারী রাহুলের সবকিছুই নিয়ে গেছে। কি নিয়ে গেছে? রাহুলের সাথে তো 20,000 টাকা ছিল, আর এই 20,000 টাকাই ছিনতাইকারী নিয়ে গেছে। এখানে এভরিথিং বলতে 20,000 টাকাকে বোঝানো হয়েছে। এভরিথিং মানে হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকা। রুলটি হচ্ছে ব্র্যাকেট ইজ ইউজড টু এক্সপ্লেন দ্য প্রিভিয়াস ওয়ার্ড অর ওয়ার্ডস ক্লিয়ারলি। পূর্ববর্তী শব্দ বা শব্দসমূহকে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে ব্র্যাকেট ব্যবহার করা হয়। আমরা একটি এক্সারসাইজ করব। আমরা এতক্ষণ যে রুলগুলো পড়লাম, এই রুলগুলোর আলোকে এই প্যাসেজটিতে আমরা পাংচুয়েশন ব্যবহার করব, বিরাম চিহ্ন ব্যবহার করব। ইউজ পাংচুয়েশন মার্কস ইন দ্য প্যাসেজ। হোয়ার আর ইউ গোয়িং, সেড দ্য মার্চেন্ট। আই ওয়াজ কামিং টু সি ইউ, স্যার। হোয়াট ডু ইউ ওয়ান্ট? To earn my bread by the labor of my hands. Do you really want work? Said the merchant. Yes, if you have any, then follow me and carry a box from the shop to my house. Okay, I will do this. Thank you, sir, said the youth. সুপ্রিয় শিক্ষার্থীরা, এই প্যাসেজে আমরা পাংচুয়েশন মার্ক ব্যবহার করব। এটার আনসারটিও আমরা দেখে নেই। আনসার দেখো, এই যে প্যাসেজটি ছিল, সেই প্যাসেজটিতে আমরা কিন্তু পাংচুয়েশন মার্ক এখানে ব্যবহার করে ফেলেছি। হোয়ার আর ইউ গোয়িং, এটি একটি বক্তব্য, মার্চেন্টের বক্তব্য। এখানে মার্চেন্ট এবং ইউথের মধ্যে কথা হচ্ছে। এই মার্চেন্টের বক্তব্য, এটি একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে এবং দুপাশে ইনভার্টেড কমা ব্যবহার করা হয়েছে, শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। আই ওয়াজ কামিং টু সি ইউ, স্যার। আমি আপনার সাথেই দেখা করতে আসতেছিলাম, স্যার। এখানে বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, এটা ইউথের বক্তব্য, বা শেষে ফুল স্টপ ব্যবহার করেছে এবং স্যারের আগে কমা ব্যবহার করা হয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, প্রশ্নবোধক ব্যবহার করা হয়েছে। টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেবার অফ মাই হ্যান্ডস, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে, যেহেতু এটি একটি প্রশ্ন। সেড দ্য মার্চেন্ট, শেষে ফুল স্টপ। ইয়েস, ইফ ইউ হ্যাভ এনি, হ্যাঁ, যদি আপনার কাছে কোনো থাকে, কোনো চাকরি বা কোনো কাজ যদি থাকে। এখানে এই বক্তব্যটি ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে এবং এটি শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে, ইয়েস এর পরে কমা ব্যবহার করা হয়েছে। দেন ফলো মি অ্যান্ড ক্যারি এ বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস, ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে অংশটি, শেষে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। ওকে, আই উইল ডু দিস। থ্যাংক ইউ, স্যার, সেড দ্য ইউথ। এখানে ইউথের বক্তব্য, ওকে থেকে স্যার পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। ওকের পরে তোমাদের
তোমরা দেখো ওকের পরে ফুল স্টপ কমা ব্যবহার করা হয়েছে, আই উইল ডু দিস। এখানে বাক্যের সমাপ্তি পরিসমাপ্তি, যার কারণে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। থ্যাংক ইউ স্যার, স্যারের আগে এখানে কমা দিয়ে আলাদা করা হয়েছে, এবং এই আহ, এই বক্তব্যের একেবারে শেষ বোঝাতে আমরা কমা ব্যবহার করেছি, এবং পুরো অংশটি আমরা ইনভার্টেড কমার মধ্যে রেখেছি। সেট দ্য ইউথ, ইউথের পরে সর্বশেষে ফুল স্টপ আমরা ব্যবহার করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমাদের পরীক্ষায় প্যাসেজ আকারে পাংচুয়েশন আসবে, এবং আমরা পাংচুয়েশন ব্যবহার করে প্যাসেজকে আমরা কারেকশন করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে যাবে। তোমরা রুলগুলো ভালো করে মনে রাখবে এবং প্র্যাকটিস করবে। সি ইউ অ্যাগেইন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। থ্যাংক ইউ।